হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল বৃহস্পতিবার আর আজকে আমার রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, ফার্স্টেই ভেবেছিলাম আজকে কোনো ব্লগ শ্যুট করব না, যেহেতু শরীরটা বিশেষ ভালো নেই। তাই ভেবেছিলাম যে যদিও সকালের দিকে শ্যুট করি, শেষ পর্যন্ত গিয়ে কন্টিনিউ করতে পারবো নাকি সেটা জানি না। তো সেই কারণেই প্রথম দিকে আর কি ব্লগটা শ্যুট করা হয়নি। তবে ওই যে রান্নাঘরে এসে কিছুটা রান্না যখন এগিয়ে নিয়েছি, তখন মনে হলো যে না, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, আজকে রান্না করেছি সজনে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি। আর তোমাদেরকে ওই যে গত ভিডিওতে বলছিলাম না যে সজনে ডাঁটাগুলো অনেকটা মানে পাকা দানাওয়ালা, তো সেগুলোই হচ্ছে আজকে রান্না করে নিয়েছি। আর এদিকে একটু আম দিয়ে ডালও করেছি। তো এই যে ডালটাকে এখন ফোড়ন দিয়ে নিলাম। আর ওদিকে তো ভাত হচ্ছেই। তো এই যে এখন সকালবেলার মতো রান্নাবান্না হয়ে গেল, আর বাকি রান্নাটা হচ্ছে এর পরে করব। এদিকে ভাতটাও হয়ে গেছে, ফ্যানটাও ঝরিয়ে নেব। তো গরম ফ্যান যেহেতু ওই সিঙ্কের মধ্যে একটুখানি ফেলে নিই আগে থেকে, তো সেই কারণে ট্যাপটা যদি খুলে দিই তাহলে কিন্তু বেশ সুবিধা হয়, যে গরম বাষ্পটা সেটা কিন্তু একটু কম আসে মুখে। তো সেই জন্য ওই ফ্যানটা ফেলার সময় সবসময় সিঙ্কটা মানে ট্যাপটা একটু খুলে দিই। তো তারপরে এই যে সকালবেলার মতো এই যে রান্নাবান্না হয়ে গেছে, তাই হাজব্যান্ডকে খাবারটা ধরে দিয়ে এলাম। আর আজকে যেহেতু মাছ ভাজা করিনি, তাই ওর জন্য একটুখানি ডিমের অমলেট করে নেব। তো হাজব্যান্ড কিন্তু আবার প্লেন অমলেট খায় না, মানে ওই যে লঙ্কা পেঁয়াজ ছাড়া ওই ধরনের অমলেট কিন্তু ও খায় না। তো ওর জন্য অমলেট করতে হলে সবসময় একটু পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়েই করতে হয়। এদিকে ছেলে আবার হচ্ছে পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে খায় না। আর আমার যে কোনো একটা হলেই হয়, দুটোই আমার ভালো লাগে। তো সেই জন্য একটুখানি পেঁয়াজ আর লঙ্কা নুন দিয়ে ভালো করে চটকে নিয়ে তার মধ্যে হচ্ছে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই যে একটা অমলেট তৈরি করে নিলাম। তো হাজব্যান্ডকে ওদিকে অমলেটটা ধরে দিয়ে এলাম, আর এদিকে হচ্ছে দুপুরের রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো দুপুরে বলতে সকালের দিকেই তো বেশিরভাগটা করা হয়ে যায়, মানে ওই যে ডাল, তারপর ডাঁটা চচ্চড়ি, ভাত। আর দুপুরে বলতে শুধুমাত্র মাছ করি বা মাংস করি, সেই একটা তরকারি বাকি থাকে। তো আজকে ভেবেছি একটুখানি চিকেন করব, কারণ মাছ যা ছিল সেগুলো তো শেষ হয়ে গেছে। তবে ওই যে কিছুদিন আগে হাজব্যান্ড একটু দেশি মুরগি এনেছিল রাতের বেলা করে। তো সেদিন তো অল্প কিছু রান্না করেছিলাম, তবে বাকি মাংসটা কিন্তু আজকেই রান্না করে নেব। নাহলে বেশি দিন ফ্রিজে রাখলে ওটা আবার খেতে ভালো লাগবে না। তো তারই প্রিপারেশান এখানে করে নিয়েছি। তো সমস্ত মশলা কেটে বেছে গুছিয়ে ওগুলোকে পেস্ট করা হয়ে গেছে। আর পেঁয়াজটা তো সবসময় আমি ভেজে দিই, তাই এদিকে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর জানো তো, পেঁয়াজটা পেস্ট করে যদি তেলের মধ্যে কষা হয়, তাহলে কিন্তু তেলটাও অনেক বেশি লাগে, আর কষা হতেও মানে পেঁয়াজটা ভাজা হতেও অনেকটা সময় লাগে। তবে এইভাবে ঝিরিঝিরি করে কেটে যদি পেঁয়াজটাকে আগে ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়, আর মশলাটাও কিন্তু খুব সুন্দর করে কষা হয়ে যায়। আর পেঁয়াজটা যেহেতু নরম, তো সেই জন্য ভেজে দিলেও খুব একটা তফাৎ হয় না, কারণ এগুলো একটা সময় এমনিই গলে যায়। তো তারপরে মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি। আর এখন ওই যে চিকেনটাকে হচ্ছে ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ আগেই আর কি জলে ভিজিয়ে রেখেছিলাম। তো চিকেনটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর জানো তো, আমাদের ওখানে মানে বাপের বাড়িতে গিয়ে যে দেশি মুরগিগুলো খাওয়া হয়, সেগুলো কিন্তু এতটাই শক্ত হয় যে সেগুলো প্রেশার কুকারে দিয়ে রান্না করতে হয়। তবে এখানে হাজব্যান্ড বাজার থেকে যে দেশি মুরগিগুলো আনে, সেগুলো কিন্তু প্রেশার কুকারে না দিলে এমনিই কড়াইতে সেদ্ধ হয়ে যায়। তবে জানি না কেন এরকমটা হয়। তো যাই হোক, ওদিকে চিকেনটাকে কষতে দিয়ে এদিকে হচ্ছে রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নেব। এখন তো ওই যে তেল মশলা ছিটকানোর কোনো ব্যাপার নেই, বেশিরভাগ রান্নাটাই এগিয়ে ফেলেছি। আর বাকিটুকু হচ্ছে ওই কষে একটু ঝোল দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। তাই ভাবছি যে রান্নাঘরটা তো আর নোংরা হওয়ার কোনো ভয় নেই, তাই ওভেনটা, তারপরে এই যে কাউন্টার টপগুলো, ওগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে কিন্তু অনেকটা কাজ আমার এগিয়ে থাকবে। তো এবারে চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিতে নিতে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। আর কমেন্ট পড়া মানেই তো তোমাদের সাথে গল্প করা, আর এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। আর কোনো ভিডিওতে যদি আমি কমেন্টগুলো না পড়ে স্কিপ করে যাই, তাহলে আমার নিজেরই ভীষণ বোর লাগে। তো সেই জন্য তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে, সেগুলো নিয়ে একটু আলোচনা করতে আমার বেশ ভালোই লাগে। তো আমার গত ভিডিওতে ঝুমা দিদিভাই বলেছে যে তুমি কোনোদিন বাজারে গিয়ে বাজার করো না। খুব ভালো লাগে গো, আমার বাজার করে কষ্ট হয়ে যায়। যখন আমার হাজবেন্ড আসে তখন ও বাজার করে।
না গো দিদিভাই, আমার কখনো বাজারে গিয়ে বাজার করতে হয়নি। বিয়ের আগে তো কখনোই করিইনি। সেই ব্যাপারটা বাবা, জেঠু দুজনে মিলে সামলে নিত। আর এই বাড়িতে আমার শ্বশুরমশাই যেহেতু বাজার করতো, বাজারের দিকটা শ্বশুরমশাই সামলাতেন। তবে ছুটির দিনগুলোতে হাসব্যান্ড আবার বাজার করতো। তবে এখন তো পুরোপুরি হাসব্যান্ড বাজারের দায়িত্বটা নিয়ে নিয়েছে। তো সেই কারণে না আমার কখনো বাজার যাওয়া হয় না। আর আমি কখনো বাজার যাইনি, তবে অনুভব করতে পারি যে সেই বাজার ঘুরে এসে সমস্ত বাজার গুছিয়ে করে এনে সেগুলোকে গুছিয়ে রাখা, তারপরে কেটে বেছে সেগুলোকে রান্না করা, একা হাতেই সমস্তটা করতে গেলে কিন্তু ভীষণ কষ্ট হয়ে যায়। আর বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ না থাকে তাহলে কিন্তু একটা মেয়ে মানুষের পক্ষে ওই সংসার চালানো কিন্তু ভীষণ কষ্টকর হয়ে যায়। তো এই যে দাদাভাই এলে তোমার কিন্তু একটু হলেও কষ্টটা কম হয়। তো তারপরে দেখো রান্নাঘরের কাজটা গুছিয়ে এখন চলে এলাম বেডরুমে। তো ওই যে বাকি রুমগুলো তো সকালবেলা রান্নাঘরে যাওয়ার আগেই গুছিয়ে নিয়েছিলাম। আর আজকে ছেলেকে পড়াতেও এসছে। তো ওদিকে ওর পড়াচ্ছে ওই ঘরে, আর এইদিকে আমি আমার বেডরুমটা গুছিয়ে রেখে তারপরে যাব টিউটরের জন্য একটু চা করতে। আর জানো তো এই যে কাঁথাগুলো, এগুলো কিন্তু আমার বিয়ের সময় আমার মা মানে লোক দিয়ে তৈরি করিয়ে আমাকে দিয়েছিল। তো দুটো আমাকে কাঁথা দিয়েছিল, দুটো কাঁথাই কিন্তু এরকম লাল হলুদ। তো এই 10 বছর ধরে এই কাঁথাগুলো আমি ব্যবহার করছি। আর জানো তো যত যাই কিছু গায়ে দিই না কেন, কাঁথার মতো কমফোর্ট কিন্তু কিছুতেই হয় না। তো তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বিথিকা দিদি ভাই, তো লিখেছে তুমি দুদিন ভিডিও দাওনি তাই মনটা খুব খারাপ লাগছিল গো মিষ্টি বনু। আজ ভিডিও দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আমিও ভেবেছিলাম যে তোমার শরীরটা হয়তো ভালো নেই। লাস্ট ভিডিওতে তোমার গলাটা যে বসে গিয়েছিল, তোমার ভয়েস দিতে কষ্ট হচ্ছে সেটা বোঝা যাচ্ছিল। যাই হোক, পরিবারের সবাইকে নিয়ে তুমি ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার অনেক ভালোবাসা নিও। আর জানো তো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার শরীর যতই খারাপ থাকুক না কেন, মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায়। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদি ভাই, তো লিখেছে অনেক ভালো লাগলো তোমাকে দেখে, ঝিঙে আলু পোস্ত খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো আজকের ভিডিও, অনেক অনেক ভালোবাসা রইল বোন। অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে, তুমিও আমার ভালোবাসা নিও। তো তারপরে দেখো বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, আর এখন এই যে ফার্নিচারগুলো একটু ডাস্টিং করে দেব। ওই যে বললাম না বাকি ঘরের কাজগুলো তো হয়ে গেছে, শুধুমাত্র আমার রুমটাই বাকি ছিল। তবে আগে যেরকম প্রত্যেক দিন ডাস্টিং করতাম একদম পুরো ফার্নিচার, এখন কিন্তু প্রতিদিন করি, তবে একদম পুরো করি না, এই উপর উপর দিয়ে একটুখানি করে নিই। কারণ গরমে না কাজ করতে একদমই ভালো লাগে না, ভীষণ কষ্ট হয়ে যায় অল্পেতেই। আর এই ডাস্টিংয়ের কাজগুলো কিন্তু ফ্যান চালিয়ে করাও যায় না। তো সেই কারণে মানে পুরো ফার্নিচারের বডি না মুছে ওই উপর দিকটাতে যেটাতে ধুলোটা বেশি জমা হয় সেই দিকটা প্রত্যেক দিন করে একটু করে মুছে দিই। তো বিছানাটা গোছালাম, ডাস্টিং করলাম, আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই দেখো বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, এখন কিন্তু প্রত্যেকটা কাজ আমার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তবে ওই যে যতক্ষণ না পর্যন্ত বিছানাটা গোছানো হয় ততক্ষণ কিন্তু কাজ করে এগোতেই পারি না, মনটা ভালোই লাগে না। তবে সুন্দর পরিপাটি বিছানা দেখে অন্যান্য কাজগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়। তো সেই কারণে ঘরে এসে আগেই আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে বাকি জিনিস গোছাতে শুরু করি। তো তারপরে ঘর ঝাড় দিয়ে এখন চলে এলাম ওর টিউটরকে একটু চা করে দেবো, আর তার সঙ্গে দিচ্ছি একটুখানি শরবত। তো হাজব্যান্ডকে বলেছিলাম ওই যে আম পান্না, তারপরে গণেশের যে সমস্ত ফলের ফ্লেভারের শরবতগুলো হয় সেগুলো একটা নিয়ে এসে দিতে। তো হাজব্যান্ড বলল কি ওগুলোর থেকে তুমি একটু লেবু জল করে দিও, লেবু নুন চিনি দিয়ে, ওটাই বেশি ভালো লাগবে খেতে। তো সেই কারণেই প্রত্যেক দিন একটু লেবুর শরবতই দিচ্ছি, যেহেতু এখন প্রচণ্ড গরম, আর তার সঙ্গে ঘরে যেরকম খাবার থাকছে সেরকম দিচ্ছি। তো গতদিন দিয়েছিলাম একটু লাড্ডু আর সোনপাপড়ি, তো আজকে ভাবছি যে একটুখানি চাই করে দিই। তো ওদিকে ওর টিউটরকে চা আর শরবতটা ধরে দিয়ে এলাম, আর এখন ওই যে যাবো স্নানে, তাই লাস্টবারের মতো ঘরটাকে আরেকবার করে গুছিয়ে রেখে যাচ্ছি। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বনানী ভট্টাচার্য দিদিভাই, তো দিদিভাই বলেছে যে মাছের ঝোলটা দেখেই খেতে ইচ্ছে করছে। হ্যাঁ দিদিভাই, তোমার নিমন্ত্রণ রইল আমার বাড়ি, একদিন চলে এসো। আর আমার অ্যাড্রেসটা তো এতদিনে হয়তো জেনেও গেছো, আমি কিন্তু বলে দিয়েছি আমি কোথায় থাকি। তো তোমরা এলে না আমি ভীষণ খুশি হব, ভীষণ ভালো লাগবে আমার। থ্যাংক ইউ দিদিভাই, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। তো আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বেবি ক্রিয়েটস অফিসিয়াল থেকে দিদিভাই, তো লিখেছে আজকের ব্লগটা খুব ভালো লাগলো দিদিভাই, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো। আর অনেক ধন্যবাদ যে এভাবে আমার পাশে থাকার জন্য। আর কমেন্ট করেছিল সামিয়া আক্তার। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করো তারা তো আছোই, আর যারা কমেন্ট করো না তবুও কিন্তু আমাকে ভালোবাসো বা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা।
তোমরা সকলে খুব ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো। তো সকালে তো একবার ঘর ঝাড় দিয়েছিলাম, আর এখন যেহেতু এই যে সব কিছু আরেকবার করে ঝাড় দিলাম, তাই ভাবছি ঘরটাকেও আরেকবার করে ঝাড় দিয়ে নিই। তো এখন যাব হচ্ছে স্নানে। তো ছেলেকে যেহেতু পড়াচ্ছে, তাই ভাবলাম যে পড়ানোটা হয়ে গেলেই তারপরে আর কি স্নানে ঢুকবো। তো সেই জন্য কি আর করব, তাই আর কি ঘরগুলোকে আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে রান্নার পরে একটু হলেও রান্নাঘর নোংরা হয়, তো সেটাই আর কি পরিষ্কার করে নিলাম। আর তার উপরে আজকে তো রয়েছে বৃহস্পতিবার, তো ঘরটা তো এখনো মোছা হয়নি। তবে এই যে ভালো করে ঝাড় দিয়ে তারপরে স্নান করে চলে এলাম এই যে ঠাকুর ঘরে। তো আমার এই যে ঠাকুরের বাসনগুলো তোমরা একটু ইগনোর করো, কারণ ওই যে আমার হাতের প্রবলেমের জন্য না এগুলোকে ঠিক করে আমি পরিষ্কার করতে পারছি না। তো যতটুকু যা পরিষ্কার হয়েছে তাই নিয়েই আর কি এই যে পুজো করতে বসে পড়লাম। তবে আজকেও কিন্তু এই যে একটু অনাড়ম্বরভাবেই পুজোটা করছি, কারণ ওই যে ফুলের যে বাজার হয় বা ফলের যে বাজার হয় সেটা কিন্তু হাজবেন্ডকে বলতে আমি একদমই ভুলে গেছি। তো সেই কারণেই বাড়িতে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই আজকে ঠাকুর পুজোটা কমপ্লিট করে নেব। তবে কি জানো তো, এই কথাটাই বিশ্বাস করি, যদি মনে ভক্তি আর ভালোবাসা থাকে তাহলে কিন্তু সব অবস্থাতেই বা সব পরিস্থিতিতেই সব কিছু দিয়েই ঠাকুরের পুজো করা যায়। ঠাকুর তো আমাদেরকে বলে দেয়নি যে আমাকে পুজোতে এটা দিতেই হবে বা এটা ছাড়া আমার পুজো হবে না। তো সেই জন্য মনে ভক্তি রেখে যা কিছু জোগাড় করতে পারি সেগুলো দিয়েই আর কি পুজোটা কমপ্লিট করি। আর জানো তো, আমি বিশ্বাস করি যে কারোর কোনো ক্ষতি করে দিয়ে বা কারোর কোনো খারাপ চিন্তা করে আমি যদি মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকি, সেই পুজোর কিন্তু কোনো মানেই হয় না। তো যাই হোক, আজকে তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।